নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সামনে লোকসভা নির্বাচন, তার আগে জোট ইন্ডিয়া সমাবেশ, আর সেই সমাবেশেও ইস্যু এজেন্সি। ভোটের মুখে 3 এজেন্সির সক্রিয়তায় সরব বিরোধীরা আজ রামলীলা ময়দান থেকে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। বাংলায় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব তৃণমূলও। ভোটের মুখে মৌহা চন্দ্রনাথকে টার্গেট এজেন্সির জাতীয় স্তরে জোরালো বার্তা তৃণমূলের। রামলীলায় বাংলায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল। কেজরির গ্রেফতারির প্রতিবাদে সরব আপো। জোট ইন্ডিয়া সমাবেশে ইস্যু এজেন্সি এবং সেই ইস্যু নিয়ে সুর চড়ালো রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা गांधी भट्टराव। स्टेज से मैं केजरीवाल जी और सोरेन जी का भी नाम लेना चाहता हूं, क्योंकि वो आज यहाँ है नहीं, मगर दिल में हम सब एक साथ खड़े हैं। जब बेईमानी से एम्पायर पर दबाव डालकर, प्लेयर को खरीदकर, कैप्टन को डराकर मैच जीता जाता है। मैच शुरू होने से पहले 2 खिलाड़ियों को अरेस्ट करके अंदर कर दिया। नरेंद्र मोदी जी इस चुनाव में मैच फिक्सिंग करने की कोशिश कर रहे हैं। तो ये कैसा चुनाव हो रहा है? नेताओं को धमकाया जाता है, पैसे देकर सरकारों को गिराया जाता है, नेताओं को जेल में डाला जाता है। केजरीवाल जी को, सोरेन जी को ये पूरी की पूरी मैच फिक्सिंग करने की कोशिश की जा रही है। आज जो सत्ता में है वे अपने आप को राम भक्त कहलाते हैं। मुझे लगता है कि वे दिखावे में लिप्त हो चुके हैं। भगवान राम जब सत्य के लिए लड़े, उनके पास सत्ता नहीं थी। भगवान राम जब सत्य के लिए लड़े, उनके पास संसाधन नहीं थे। उनके पास तो रथ भी नहीं था। रथ रावण के पास था, संसाधन रावण के पास थे, सेना रावण के पास थी, भगवान राम के पास सत्य था। मोदी सरकार के पास एक यंत्र है जो विपक्ष को कुचल रही है और इसका नाम है ईडी। ये है दुनिया का सबसे बड़ा वॉशिंग मशीन। तो ये है कि जो भी बीजेपी के अंदर, भाजपा के अंदर चला जाता है तो एक दूध सी सफेदी छा जाती है उनके ऊपर। मैं ये कहना चाहती हूँ कि इस तरह की राजनीति जहां एक व्यक्ति के पास अधिकार है, एक नेता, एक दल, एक पार्टी, एक व्यक्ति, ये राजनीति हमारा सामाजिक ढांचा और फेडरल स्ट्रक्चर को खत्म कर रहे हैं। We have 2 empty chairs for them. Mr. Arvind Kejriwal and Mr. Hemant Soren, you are with us in spirit. The All India Trinamool Congress is very much, was, is and will be part of the India Alliance. দিল্লিতে যখন আপের সমাবেশে চড়াসুর কংগ্রেস তৃণমূলের, তখনই কৃষ্ণনগরের সভা থেকে ধুবুলিয়ায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে সুর চড়ালেন মমতাও। 400-র উপর সিট পাবে বলছে, তারপরেও ইডি, সিবিআই, এনআইএ এর হানা, এসবই ভোটে জেতার চেষ্টা। এজেন্সি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা সেন্ট্রাল ইলেকশন, যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। শুধু এজেন্সি তোপ নয়, বিজেপিকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি করলে সব ক্লিয়ার, কোটি টাকার দুর্নীতি, ওয়াশিং মেশিনে সাফ দুর্নীতি ইস্যুতে বিজেপিকে কড়া তোপ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ আজকে ভালো নেই। কন্টায়া গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পাবেন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার যদি জিততেই পারেন, তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? আবার দেখুন কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যেই বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে।
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তার কেন্দ্র থেকেই আজ লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূল কর্মীদের বড় পাওনা মন্তব্য করেছেন মহুয়া মৈত্র আর সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। দিদি, আপনার কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করলেন, এটা আপনার কাছে কতটা পাওয়া? এটা আমার কাছে খুবই বড় পাওনা। আর আমার খুব দিদি আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন ডে ওয়ান থেকে। আর এখন যে প্রথম তিনি নির্বাচনী প্রচারটা আমার এখানে শুরু করলেন, এটা আমার থেকেও বেশি আমার কর্মীদের পাওনা। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি কর্মী যেভাবে খাটছে এই সিটের জন্য, আর বিগত 5 বছর যেরকম দলের সাথে থেকেছেন, তাদের কাছে এটা সবচেয়ে বড় প্রাইজ। কেন্দ্রীয় হেনস্থার বারবার শিকার হচ্ছেন আপনি, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলে এটা রাজনৈতিক মহল দাবি করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এক্স্যাক্ট, মমতা ব্যানার্জি কোথায় কোন থাপ্পড়টা দিতে হয় খুব ভালোভাবে জানেন। তাই ইডি সিবিআই কে একটা সাংগঠনিক বিজেপি পার্টির সাংগঠনিক হাত হিসাবে ইউজ করে ওরা যেভাবে বিরোধীদের হ্যারাস করছে, মমতা তার যোগ্য জবাব আজকে দিয়ে গেছেন। বলছি, শেষ প্রশ্ন, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, কিন্তু আপনি কি সাম্প্রতিক সময়ে যে ইডি বা সিবিআই যেভাবে আপনাকে হেনস্থা করছে বলে অভিযোগ, আপনি কি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? আচ্ছা, আপনারা প্রত্যেকে এই কোয়েশ্চেন দিচ্ছে, আমার শুনে হাসি পাচ্ছে। আমাকে দেখে কি বিন্দুমাত্র মনে হচ্ছে আমার ভয় লাগছে? আমি দাপিয়ে ভোট করছি, আর আমি এটাও বলে দিচ্ছি যে এই জমানায় এই বিজেপি বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ অ্যারেস্ট হয়, তাহলে এটা স্বাধীনতা সংগ্রামীদের অ্যারেস্ট হওয়ার মতো। যে যদি অ্যারেস্টও যদি কেউ হয়, আজকে অরবিন্দকে তুলে দিয়েছে, আজকে হেমন্ত সোরেনকে তুলে দিয়েছে। এই জমানায় এই পার্লামেন্ট থেকে যেখানে 142 বিরোধী সাংসদকে সাসপেন্ড করলো, সেখানে এক্সপেল হওয়া ব্যাজ অফ অনার ছিল। আর কৃষ্ণনগরের মানুষ যোগ্য জবাব দেবে। 2019 থেকে 2024 কি ব্যবধান বাড়বে? 100% বাড়বে, 100% বাড়বে। 19 এপ্রিল থেকে শুরু হবে 18তম লোকসভা নির্বাচন, আর মমতার টার্গেট উত্তরবঙ্গ। 2 দফায় উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 দফায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কেন উত্তরবঙ্গে বেশি নজর তৃণমূলের? দেখো, এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই আসনকে কার্যত পাখির চোখ করতে চায় তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় 2 পর্যায়ে, অর্থাৎ 2টি পর্যায়ে এবারে জনসভা করবেন উত্তরবঙ্গের এই 3টি লোকসভা আসনে। যেটা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মোট 10টি সভা করবেন এই 3টি লোকসভা আসনকে কেন্দ্র করে, যার মধ্যে আমরা গতকালই জানিয়েছিলাম প্রথম পর্যায়ে 4 ও 5 এপ্রিল উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সভা করবেন। দিনে 8টি সভা করার কথা রয়েছে, এবং পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ রমজান মাস শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গের জন্য রওনা দেবেন। 12 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, 13 এপ্রিল জলপাইগুড়ি, 14 এপ্রিল তিনি ফের উত্তরবঙ্গে আসবেন, কারণ 13 এপ্রিল জলপাইগুড়িতে সভা করে তিনি ফের কলকাতা ফিরে যাবেন। পয়লা বৈশাখের জন্য বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায়। তারপর 15 এপ্রিল ফের কোচবিহার ও আলিপুরদুয়ারে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 এপ্রিল জলপাইগুড়ি ও শিলিগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এখনো পর্যন্ত কর্মসূচি স্থির হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে 3টি লোকসভা আসনের জন্য মোট 10টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো সোমরাজ। অন্যদিকে প্রচারে অসমে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারে রাজ্যের বাইরেও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসমে 2টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাইরেও প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো, জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের বাইরে, অর্থাৎ আসামেও নির্বাচনী প্রচারে যাবেন। তৃণমূল কংগ্রেস এবার আসামে 4টি আসনে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই তৃণমূল প্রার্থীদের সমর্থনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসাম যাচ্ছেন, এবং একদম ভোটের একদম শেষ পর্বের প্রচারেই মমতা বন্দ্যোপাধ্যায় আসাম যাবেন। 17 তারিখ মোট 2টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসামে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, সঙ্গে থাকো। অন্যদিকে উত্তরবঙ্গে সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 এপ্রিল কোচবিহারে মোদী এবং মমতার প্রচার। একই দিনে কোচবিহারে মোদী মমতার সভা। কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে, তার কারণ কোচবিহার লোকসভা আসন যাকে অন্যতম ভাবে পাকিস্ত করেছে তৃণমূল কংগ্রেস। 2019-এ এই কোচবিহার লোকসভা আসনে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু ফের এই আসনকে ছিনিয়ে নিতে চায় তৃণমূল কংগ্রেস। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 3টি সভা করবেন কোচবিহার লোকসভা আসনে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার কোচবিহার দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4 এপ্রিল দুপুর 12টায় কোচবিহারের মাথাভাঙায় প্রথম সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ওই দিনই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন, দুপুর 3টে নাগাদ কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন। অর্থাৎ সময় কিছুটা পার্থক্য থাকলেও একই দিনেই একই লোকসভা আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, যা নিয়ে কার্যত জাতীয় রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে আসবেন দুপুর 3টে নাগাদ এবং তারপর 3:30 থেকে মূল সভা শুরু হবে কোচবিহারের রাসমেলা ময়দানে এবং সেখান থেকে সভা শেষ করে বিকাল 5টা নাগাদ কোচবিহার থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখে প্রস্তাবিত সভা, তার টেন্টেটিভ ডেট আমরা পেয়েছি 7ই এপ্রিল। মাননীয় প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় বালুরঘাট লোকসভাতে এবং বিকেল 4টের সময় জলপাইগুড়ি লোকসভাতে সভা করবেন, এরকম প্রস্তাব ওনার তরফ থেকে এবং পার্টির তরফ থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী আসার ফলে এই লোকসভাতে সম্পূর্ণভাবে একটা নতুন উদ্দীপনা, নতুন হাওয়া শুরু হবে, তৈরি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা মানে আমাদের কর্মীরা চার্জড আপ হয়ে যায়। দিলীপ আছেন দিলীপেই। কমিশনের শোকজে জবাবদিহির পরেও বেলাগাম দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। এতদিন কেন প্রচারে নন মমতা? ভোটের আগে চোটের রেসিপি, এবার আর আবেগের ভোট হবে না। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মন্তব্যে ফের বিতর্ক। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। বিজেপি আদ্যপ্রান্ত নারী বিরোধী দল, তাই এই ধরনের মন্তব্য করবে, কটাক্ষ করেছে তৃণমূল। সোনা দেওয়া গরুর দুধ খেয়ে ছোট থেকে বড় হয়েছেন, তার মস্তিষ্কে দুর্বলতা মারাত্মক এবং এটাই দিলীপ ঘোষের বৈশিষ্ট্য। তার কারণ ভারতীয় জনতা পার্টি দলটা একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, আর তারই ধারক বাহক হচ্ছেন দিলীপ বাবু। এর আগেও তো তিনি বলেছেন, মানে বিজেপি দলটা কতটা নারী বিদ্বেষী এই কথার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ হয়। তাই সমস্ত মহিলারাও সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে আর একটি ভোটও দেবেন। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ভোট প্রচারে গিয়ে এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন কীর্তি আজাদ। রবিবার সকাল থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে ঘিরে মন্তব্য কীর্তির। वर्धमान दुर्गापुर में एक महिषासुर आया है जिसका नाम दिलीप घोष है। वह पहले मां दुर्गा का अपमान किया था, अब दीदी का अपमान किया है। कि पागल की ना बोले, खागर छागर की ना खाओ, ये इसका यही हाल है। इसलिए इसको ज्यादा ध्यान नहीं देना है। ये पागलपन से बिल्कुल खत्म हो चुका है। इसको मालूम है ये लाखों वोट से हार रहा है, इसलिए अनाप शनाप कुछ बोल करके न्यूज में रहना चाहते हैं। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপর দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেদের সামলান। ওকে বাংলা আগে জানতে বলুন। ও কি বলছে বাংলা লোক বুঝতেই পারছে না। ও কি বলে লাভ কি আছে? ভুল মূর্তিতে মালা দিলীপের। বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্ক। বর্ধমানের রাজা ভেবে রাজ পরিবারের ঘনিষ্ঠ মূর্তিতে মালা। মহারাজ উদয় চাঁদের মূর্তি ভেবে অন্য মূর্তিতে মালা দিলীপ ঘোষের। উদয় চাঁদের বদলে বনবিহারী কাপুরের মূর্তিতে মালা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। কটাক্ষ করেছে তৃণমূল। महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। বনবিহারী কাপুর করতে গেল বাহাদুর সিএসআই। দিলীপবাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। এটা ওনার পক্ষে সম্ভব।
উনি মাঝে মধ্যেই এ ধরনের ভুল বকেন। এর আগেও তো ওনারা এই ধরনের কাজ করেছেন, কারণ ওরা মনীষীদের চেনেন না, জানেন না। পুরুলিয়াতে দেখেছেন একটা মূর্তিতে মাল্যদান করে সেখানে তাকে বিরসা মুন্ডা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরা ইতিহাস আগে ভালো করে পড়ুক, ইতিহাস ভালো করে জানুক, বর্ধমান সম্পর্কে ভালো করে জানুক, জেনে তারপর নিশ্চয়ই বর্ধমানে রাজনীতি করুক। বিজয় চাঁদের জন্ম হচ্ছে 1881 খ্রিস্টাব্দে। তাকে রাজা হিসাবে স্বীকৃতি মানে বসানো হয় আর কি, সেটা আফতাব চাঁদের পর, সেটা 1887 সালে। কিন্তু তখন তিনি নাবালক ছিলেন। এই যে নাবালকত্বের সময় রাজা ছিলেন, তার এস্টেটটা দেখাশোনা করতেন তার বাবা বনবিহারী কাপুর, এস্টেট অফিসার হিসাবে তিনি কাজ করতেন রাজবাড়ির। বিজয় চাঁদের পুত্র হচ্ছে উদয় চাঁদ, যিনি 1943 সালে রাজা হন বর্ধমানের। অর্থাৎ রক্তসূত্রে বনবিহারী কাপুর হচ্ছে উদয় চাঁদের দাদু। বনবিহারী কাপুরের পুত্র হচ্ছে বিজয় চাঁদ মহাতাব, বিজয় চাঁদের পুত্র হচ্ছে উদয় চাঁদ মহাতাব। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা। নন্দীগ্রামের দেবীপুরে সিপিআইএম এর পতাকা ছেঁড়ার অভিযোগ আর বিজেপির বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ, পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। আর নন্দীগ্রামের যিনি সিপিআইএম প্রার্থী সায়ন নিজে গিয়ে আবার বিভিন্ন এলাকায় পতাকা লাগান। আমাকে গতকাল রাতেও এখানকার কমরেডরা জানিয়েছেন, আজকেও এখানে এসে দেখছি কোন বিজেপির দুয়ারানা চারানার নেতা আমাদের কমরেড তপনদা গতকাল পতাকা লাগাচ্ছিলেন, এখান থেকে পতাকা খুলে নিয়ে জলে ফেলে দিয়েছে, কমরেডকে মারধর করেছে, 3টে পতাকা খুলেছে, 6টা পতাকা লাগিয়ে দিয়ে গেলাম। যদি কেউ মনে করে যে চোখ রাঙিয়ে এইবারে নির্বাচনে আমাদের কমরেডদের ওপর কোনো রকমের কোনো আক্রমণ করবে, পাল্টা কি করতে হয় না করতে হয় আমি খুব ভালো রকমভাবে জানি। অন্য রকমভাবে কাজ করতে অভ্যস্ত এরা, সমঝে জাগে। দুয়ারানা চারানা ভেতরে ঢোকাতে 2 মিনিট সময় লাগবে না। 2011 সাল থেকে হরিপুর 5 নম্বর অঞ্চলে সিপিএম কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখানে সিপিএম এর অস্তিত্ব নেই, 5টা 6টা করে ভোটও তাদের নেই। তাদের পতাকা আমাদের লোকজন বা ছিঁড়বে কেন, কি কারণে ছিঁড়বে? তাদের ওজন বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের লোকেরা এই কাজ করবে না, কি দরকার আছে করা? একেবারে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল, এদের নিয়ে আমরা ভাবিও নি আর ধর্তব্যের মধ্যে ধরিও নি এদের নিয়ে। সকালে পতাকা ছেঁড়ার অভিযোগ কাঠগড়ায় বিজেপি, আর দুপুরে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ সিপিএম এর। এবার দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। একদিকে সকালে পতাকা ছেঁড়ার অভিযোগ আর দুপুরে দেওয়ালে কালি দেওয়ার অভিযোগ। সকালে অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে, দুপুরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালবেলায় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, আবার গিয়ে পাল্টা পতাকা লাগিয়ে দিয়ে এসেছি। কমরেডরা সেখানে খবর দিলেন যে আমাদের লেখা দেওয়াল, সেই লেখা দেওয়ালের ওপরে একদম কাদা লেপে দিয়ে চলে গেছে। ওখানে দাঁড়িয়ে থেকে নিজের হাতে দেওয়াল মুছে আবার জল দিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি। আমরা লড়াইতে আছি, এই লড়াই ভবিষ্যতেও চলবে এবং এই লড়াইতে কেউ যদি মনে করে যে এই লড়াইতে আমাদেরকে আটকাবে, তাহলে সেখানেই আমরা প্রতিরোধ করে তুলব। এসব মিথ্যা অভিযোগ, আমরা এই কাদা মাখামাখিয়ে পছন্দ করি না। কারণ দেওয়াল লেখনে কাদা মেখে ভোটে জিততে হবে, তৃণমূলের সেই দিনটা আসেনি। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওই ব্যাপারে মানে তৃণমূল কংগ্রেস দেওয়াল মুছে রাজনীতি করতে হবে, সেই দিনটা কিন্তু তৃণমূল কংগ্রেস